একটা উত্তপ্ত সন্ধ্যা। দিল্লির সাউথ ব্লকের কনফারেন্স রুমে নিবিড় নীরবতা ভেঙে দিয়ে এয়ার কন্ডিশনারের মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। টেবিলের ওপর বিশাল মানচিত্র বিছানো, যেন ভারতের ভাগ্যরেখা আঁকা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা মুখোমুখি বসে, তাদের চোখে উদ্বেগ আর উৎকণ্ঠার ছায়া। আলোচনার বিষয় একটাই, যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লেগে যায় তাহলে কি হবে। একজন তরুণ বিশ্লেষক উঠে দাঁড়ান, তার কণ্ঠে আত্মবিশ্বাস। ভারত একটি সামরিক পরাশক্তি। আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী এবং স্থলবাহিনী বাংলাদেশের তুলনায় অনেক শক্তিশালী। এই যুদ্ধ আমরা সহজেই জিতব। তার কথায় রুমে একটা সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে, কিন্তু টেবিলের এক কোণে বসে থাকা অবসরপ্রাপ্ত জেনারেল রাম সিং, যিনি বছরের পর বছর যুদ্ধক্ষেত্রে কাটিয়েছেন, ধীরে ধীরে ঝুঁকে পড়েন। তার চোখে একটা গভীর ঠান্ডা দৃষ্টি। তিনি বলেন, যদি তোমরা এটা সত্যি ভাবো তাহলে ভয়ঙ্কর ভুল করছো। বাংলাদেশ হয়তো ছোট, কিন্তু এই ভূখণ্ডে যুদ্ধ করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। যুদ্ধ হলে বাংলাদেশ ভুগবে ঠিকই, কিন্তু ভারত টুকরো হয়ে যাবে। রুমে নীরবতা নেমে আসে, যেন কেউ অক্সিজেন টেনে নিয়েছে। বাংলাদেশ কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। এর ভূগোল যুদ্ধের জন্য প্রকৃতির নিজস্ব ফাঁদ। পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশাল নদী, অসংখ্য খাল, বিল আর নিচু জলাভূমির জটিল ভূপ্রকৃতি ভারী সামরিক যানের জন্য দুঃস্বপ্ন। ভারতের অত্যাধুনিক ট্যাঙ্ক যেমন অর্জুন বা T-90 এই কাদামাটির ফাঁদে আটকে পড়বে। আর্টিলারি বা ভারী অস্ত্র সরবরাহের লজিস্টিক দুঃসাধ্য হয়ে উঠবে। বাংলাদেশের আবহাওয়াও এই জটিলতা বাড়ায়। বর্ষার মৌসুমে জলোচ্ছ্বাস আর বন্যা যে কোনো সামরিক অভিযানকে পঙ্গু করে দেবে। ইতিহাসও এর সাক্ষী। মুঘল আমলে বাংলার নবাবরা দিল্লির কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে প্রায়ই স্বাধীনভাবে শাসন করতেন। ব্রিটিশরা ভারত শাসন করলেও বাংলার গ্রামাঞ্চলে তাদের প্রভাব ছিল সীমিত। 1971 এর যুদ্ধে বাংলাদেশিরা গেরিলা কৌশলে পাকিস্তানের সুসজ্জিত সেনাবাহিনীকে পরাজিত করেছিল। মুক্তিবাহিনীর কৌশল ছিল ভূখণ্ডে সুবিধা কাজে লাগানো, নদী, জলাভূমি আর জনগণের সমর্থন। ভারত যদি আজ বাংলাদেশে আক্রমণ করে, তবে এই একই প্রতিরোধের মুখে পড়বে। যুদ্ধ শুধু অস্ত্রের শক্তিতে জেতা যায় না। আমেরিকা ভিয়েতনামে হেরেছিল, রাশিয়া আফগানিস্তানে টিকতে পারেনি। বাংলাদেশের মানুষের মনোবল তাদের সবচেয়ে বড় শক্তি। 1971 তারা অসম্ভবকে সম্ভব করেছিল। আজও তারা তাদের ভূমি রক্ষায় একই প্রতিরোধ গড়ে তুলবে। বাংলাদেশের 170 মিলিয়ন মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনা গভীরভাবে প্রথিত। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীও অবহেলার নয়। চীনের সহায়তায় তারা আধুনিক অস্ত্রে সজ্জিত। তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী ভারতের মতো শক্তিশালী না হলেও গেরিলা যুদ্ধ এবং প্রতিরক্ষামূলক কৌশলে তারা পারদর্শী। বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদন অনুযায়ী ভারত 2050 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে, যদি এর প্রবৃদ্ধি অব্যাহত থাকে। 2024 সালে ভারতের জিডিপি ছিল প্রায় 3.9 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের জিডিপি ছিল 455 বিলিয়ন ডলার। কিন্তু যুদ্ধের খরচ এই সমীকরণকে পুরোপুরি বদলে দেবে। একটি পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রতিদিন কয়েক বিলিয়ন ডলার খরচ হতে পারে। ভারতের প্রতিরক্ষা বাজেট 2024-এ ছিল 75 বিলিয়ন ডলার, যা শান্তিকালীন প্রয়োজন মেটায়। কিন্তু যুদ্ধকালীন ব্যয় এই বাজেটকে ছাড়িয়ে যাবে। বিদেশি বিনিয়োগ কমবে, শেয়ার বাজার ধসে পড়বে এবং মুদ্রাস্ফীতি বাড়বে। যুদ্ধ শুধু সীমান্তে হবে না, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ভারতের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করতে পারে। CIA, পাকিস্তানের CIA, এমনকি চীনের গোয়েন্দা সংস্থাগুলো ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র সরবরাহ করতে পারে। সাইবার যুদ্ধ একটি বড় হুমকি। 2023 সালে ভারতের সরকারি ওয়েবসাইটে বেশ কয়েকটি সাইবার হামলা হয়েছিল, যার পেছনে চীন ও পাকিস্তানের হাত সন্দেহ করা হয়। যুদ্ধ হলে এই হামলা বহুগুণ বাড়বে। চীন বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র। 2023 সাল পর্যন্ত চীন বাংলাদেশে 25 বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে, যার মধ্যে রয়েছে পায়রা বন্দর, সড়ক নির্মাণ ও সামরিক সরঞ্জাম। বাংলাদেশের সেনাবাহিনী চীনের তৈরি ট্যাঙ্ক, ফাইটার জেট এবং নৌযানে সজ্জিত। যদি ভারত বাংলাদেশ যুদ্ধ বাঁধে, চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও সীমান্তে চাপ সৃষ্টি করবে। ভারত চীন সীমান্তে, বিশেষ করে লাদাখ এবং অরুণাচল প্রদেশে চীন ইতিমধ্যে আগ্রাসী অবস্থান নিয়েছে। 2020 সালের গালওয়ান সংঘর্ষ
এর প্রমাণ। যুদ্ধ হলে চীন চিকেন নেক, যেই 40 কিলোমিটার চওড়া সরু পথ ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে, দখল করতে পারে। এটি ভারতকে কৌশলগতভাবে 2 টুকরো করে দেবে। অরুণাচল প্রদেশের ওপর চীনের দাবিও যুদ্ধের সময় তাদের আগ্রাসনকে আরো তীব্র করবে। ইতিহাস বলে 2 ফ্রন্টের যুদ্ধ কোনো দেশের পক্ষে সহজ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের জার্মানি এই ভুলে ধ্বংস হয়েছিল। ভারতের জন্যও এই পরিস্থিতি একটি দুঃস্বপ্ন হবে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কৌশলগত একটি সুবিধাবাদী। ভারত যত শক্তিশালী হচ্ছে, যুক্তরাষ্ট্র ততই এটিকে ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে ভারত জড়ালে যুক্তরাষ্ট্র এটিকে ভারতের উত্থান থামানোর সুযোগ হিসেবে নিতে পারে। CIA ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীকে যেমন নকশালবাদী বা উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিতে পারে। পাকিস্তানও এই সুযোগে কাশ্মীরে হস্তক্ষেপ বাড়াবে। 1999 সালের কার্গিল যুদ্ধের পর থেকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে আসছে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান এই প্রক্সি যুদ্ধকে আরো তীব্র করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও ভারতের বিরুদ্ধে যেতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, যা ভারতের অর্থনীতিকে ধ্বংস করবে। দিল্লির সেই কনফারেন্স রুমে নীরবতা এখনো ভাঙেনি। সামরিক বিশ্লেষকরা মুখ চাওয়াচাওয়ি করছেন। ভারতের গণমাধ্যম যতই শক্তিশালী হওয়ার গল্প বলুক, বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ ছোট হলেও তাকে জয় করা অসম্ভব নয়, তবে এর মূল্য ভারতের পক্ষে অসহনীয়। অর্থনৈতিক বিপর্যয়, অভ্যন্তরীণ অস্থিরতা এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, এই যুদ্ধ ভারতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। জেনারেল রাম সিং উঠে দাঁড়ান। মানচিত্রের দিকে তাকিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানে ভারতকে আরেকবার ভারত রাখার লড়াইয়ে নামতে হবে। কিন্তু এবার আমরা কি জিতব নাকি নিজেদের ধ্বংস ডেকে আনবো? তার কথা রুমে প্রতিধ্বনি হয়। রাত আরো গভীর হয়। ভারত বাংলাদেশ সীমান্তে নিস্তব্ধতা। 2টি পাখি উড়ে যায় যেন শান্তির বার্তা বয়ে নিয়ে। কিন্তু দিল্লির প্রাসাদে একটি প্রশ্ন ভেসে ওঠে, নরেন্দ্র মোদী কি শান্তি চান?